আজকে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার এই বইটার বীজগণিত যে পার্টটা আছে সেই বীজগণিত পার্টের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব এক এক করে। প্রথমে বাস্তব সংখ্যা তত্ত্ব, হয়তো 2 থেকে 3টে পার্ট হবে। তারপরে আমরা বিভাজ্যতা, তারপরে ভগ্নাংশ, লসাগু, গসাগু, এইভাবে আমরা চলতে থাকবো। তো বীজগণিত পার্টটা শেষ করার পর তারপরে কিন্তু পাটিগণিত ধীরে ধীরে আমরা করতে থাকবো। তো প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা তত্ত্ব, রিয়েল নাম্বার সিস্টেম। রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে যে যে জিনিসগুলো জানতে হবে অঙ্ক করার ক্ষেত্রে, প্রথমে জানতে হবে ডিজিট বা অঙ্ক। অঙ্ক বলতে আমরা কি বুঝি? তো মনে রাখবে, আমি কিন্তু এগুলো সংজ্ঞাগুলো লেখাচ্ছি না, সুবীর দাসের বইয়ে আছে, লেখাই আছে। তাহলে যে সমস্ত চিহ্ন, কারো যদি ডেফিনেশন লাগে তাহলে বইটা খুলে প্রথম পাতাতেই কিন্তু এগুলো দেখতে পাবে। তাহলে যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয়, মানে এই যে 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, 3 একটা ডিজিট, 4, 5, 6, 7, 8, 9, এইরা কিন্তু এক একটা ডিজিট। তাহলে যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করে, তাহলে এই 0 একটা সংখ্যা, 1, 2, 3, 4 থেকে 9 একটা সংখ্যা। তাহলে মোট কয়টা অঙ্কের মধ্যে আমরা কয়টা অঙ্ক খুঁজলাম বলো তো? কয়টা ডিজিট? 10টি। তাহলে এবার প্রশ্ন হলো, আমি যদি 22 লিখি কোথাও, 32 বা 35 এইভাবে লিখি, তাহলে এরা কি? এরা কি ডিজিট? এরা ডিজিট না, এরা একটা সংখ্যা। সংখ্যা থাকবে কি বলতো? সংখ্যা একটা সিঙ্গেলও থাকতে পারে, ডাবলও থাকতে পারে, কিন্তু ডিজিট সবসময় সিঙ্গেল থাকবে। যেমন মোবাইল নাম্বার, কিপ্যাড মোবাইলে যে কিবোর্ডগুলো আছে না, যে আমরা মোবাইল নাম্বার টাইপ করি 12349117, এই যে টাইপ করি এক একটা সংখ্যা, এক একটা সংখ্যা, ওগুলো কিন্তু ডিজিট। তাহলে আমাদের এখানে একটা নোট কি বলা যায়, যে যে কোনো অঙ্কই এক একটা সংখ্যা, যে কোনো অঙ্কই এক একটা সংখ্যা, কিন্তু কি সমস্ত সংখ্যাই অঙ্ক না। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, এইটা হলো একটা সংখ্যা কিন্তু কি নয়? ডিজিট না। এটা একটা সংখ্যা কিন্তু ডিজিট না। তাহলে যে কোনো সংখ্যাই কিন্তু কি নয়? ডিজিট না বা অঙ্ক না। আবার এটা হলো একটা সংখ্যা, 0 একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আবার কি নয়? সরি, এটা একটা ডিজিট, এটাও একটা সংখ্যা। তাহলে এইটা হলো একটা সংখ্যা, এটাও একটা ডিজিট। তাহলে এই জন্য আমি তোমাদের বললাম, যে কোনো অঙ্কই এক একটি সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যাই অঙ্ক না। ঠিক আছে, মনে রাখবে যে 10টি হলো আমাদের ডিজিট, আর সংখ্যা তো অসংখ্য আছে। এবার স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? তাহলে গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয়ে গেছে গণনার সুবিধার্থে, ঠিক আছে, যেমন একটা বই, 2টা বই, 3টা বই আমরা বলি, তাহলে গণনার সুবিধার্থে যে সমস্ত সংখ্যা আমরা ইউজ করি। তাহলে প্রশ্ন হলো, স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? স্বাভাবিক সংখ্যা মনে রাখবে যে 1 থেকে শুরু করে চলতে থাকবে এরকম করে, 1, 2, 3, 4, 5। যেমন আমরা যদি এই যে রোল নাম্বার কাউন্ট করে স্কুলে, সেগুলোও কিন্তু এক একটা কিন্তু কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। রোল নাম্বার 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু সেগুলো হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যা উৎপত্তি হয়। ঠিক আছে, ডেফিনেশন বইয়ে আছে, আমি জাস্ট এখানে তোমাদের ডেফিনেশনটা এখানে উদাহরণ হিসেবে তোমাদের বোঝাচ্ছি। এবার আসলো হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। এই জায়গাটায় অনেকে বোঝে না, এই জায়গাটায় বোঝানোর আছে। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, পি একটা প্রাইম নাম্বার হবে, পি একটা প্রাইম নাম্বার হবে, ইমপ্লাইজ করছে পি একটা প্রাইম নাম্বার যদি 2টা কন্ডিশন হোল্ড করে। এখানে আমি অনেকগুলো উদাহরণ করাবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি বলছে 1 নাম্বার কন্ডিশন, যে পি এর ভ্যালুটা যদি 1-এর থেকে বড় হয়, আর 2 নাম্বার কন্ডিশন পি কে ভাগ করে এবং পিটাকে 1 দিয়ে ভাগ করা যাবে। এই 2টা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমি বলে দেব পি একটা কি বলতো? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আমি পি এখানে কেন লিখছি? প্রাইমের এই পিটার জন্য আমি পি লিখছি। ঠিক আছে, পি একটা প্রাইম নাম্বার হবে যদি 1 নাম্বার কন্ডিশন পিটের ভ্যালু 1-এর থেকে বড় হয়, আর কে নিজেকে ভাগ করবে, আর কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে। কতগুলো উদাহরণ নেই। কেস 1, যদি আমি বলি পি এর ভ্যালু 5, এটা কি একটা প্রাইম নাম্বার? প্রথম কন্ডিশন দেখো, পি কি একটা প্রাইম নাম্বার? পি এর ভ্যালু যদি 5 নেই, তাহলে 5 কি একটা প্রাইম নাম্বার? তাহলে প্রাইম নাম্বার হতে গেলে প্রথম কন্ডিশন যে পি এর ভ্যালু 1-এর থেকে বড় হতে হবে। তাহলে দেখো, প্রথম কন্ডিশন পি যে এখানে 5 নিলাম, তাহলে প্রথম কন্ডিশন কিন্তু হোল্ড করে গেছে, কারণ পি এর ভ্যালুটা 5, সেটা 1-এর থেকে বড়।
আর 2 নাম্বার কন্ডিশন পি এর ভ্যালু 5, 5 কে ভাগ করে আর কি 5 দিয়ে 1 কে ভাগ করা যায়, আর 5 কে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে পি হলো একটা কিন্তু কি সংখ্যা, প্রাইম নাম্বার। বোঝা গেল? এবার আমি যদি বলি যে পি এর ভ্যালু 9 নেই, তাহলে এই 9 কি হলো প্রাইম নাম্বার? তাহলে মনে রাখবে 1 নাম্বার কন্ডিশনটা কিন্তু হোল্ড করে গেছে। দেখো পি এর ভ্যালু 1 এর থেকে বড় হতে হবে, এই যে 1 নাম্বার কন্ডিশন। এইবার 2 নাম্বার কন্ডিশন কি, 9 9 কে ভাগ করে, মানে পি পি কে ভাগ করে, মানে কি 9 9 কে ভাগ করে। আর বলছে এই 9 কে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আরও দেখো এখানে আরও কিন্তু দেখো 9 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই যে এক্সট্রা কন্ডিশন এখানে হোল্ড করলো, সেই কারণেই কিন্তু পি হচ্ছে 9, সেটা কিন্তু একটা প্রাইম নাম্বার না। বোঝা গেল? পি হলো 9, সেটা একটা প্রাইম নাম্বার না, কারণ পি কে ভাগ করছে, পি কে 1 দিয়ে ভাগ করা গেছে, কিন্তু পি কে তো আবার 3 দিয়ে অন্য একটা সংখ্যা দিয়েও ভাগ করা যায়। তাহলে এই অন্য একটা কন্ডিশন এখানে কিন্তু হোল্ড করা যাবে না। তাহলে পি হলো 9, সেটা কিন্তু প্রাইম নাম্বার না। কেস হচ্ছে 3। তাহলে আমি যদি বলি পি এর ভ্যালু -5, সেটা কি একটা প্রাইম নাম্বার? তাহলে প্রথম কন্ডিশনে হোল্ড করে নেই, কেন পি এর ভ্যালু যে 1 এর থেকে বড় হতে হবে সেই কন্ডিশনটাই এখানে হোল্ড করে নেই। এই যে পি এর ভ্যালু প্রাইম নাম্বার হতে গেলে প্রথম কন্ডিশন 1 এর থেকে বড় হতে হবে, তাহলে এখানে কিন্তু এই পি এর ভ্যালু যে -5 নিলাম, সেটা কিন্তু একটা প্রাইম নাম্বার না। অনেকে এখানে কোশ্চেন করে যে 1 কি প্রাইম নাম্বার? 1 প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বার হতে গেলে প্রথম কন্ডিশনে হতে হয় যে পি এর ভ্যালু 1 এর থেকে বড় হতে হবে। ঠিক আছে? এবার একমাত্র প্রাইম নাম্বার যেটা হলো যুগ্ম, সেটা কিন্তু মনে রাখবে যে 2 হলো একমাত্র প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, সেটা হলো একমাত্র কিন্তু শুধুমাত্র যুগ্ম। এছাড়া কিন্তু যত প্রাইম নাম্বার পাবো সমস্ত প্রাইম নাম্বার কিন্তু অযুগ্ম। ঠিক আছে? পি এর ভ্যালু 2, এটা হলো একটা প্রাইম নাম্বার, সেটা একমাত্র প্রাইম নাম্বার যেটা হলো যুগ্ম। এবার হলো যৌগিক সংখ্যা, যে সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা না। তাহলে যে সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা না, সেই সমস্ত সংখ্যাই হলো যৌগিক সংখ্যা। যেমন 9 হলো একটা কি সংখ্যা বলো তো? যৌগিক সংখ্যা। 9 কিন্তু দেখবে প্রাইম নাম্বার না, এটা কিন্তু ইমপ্লাইজ করবে একটা কি যৌগিক সংখ্যা। 15 একটা কিন্তু যৌগিক সংখ্যা, 15 কিন্তু প্রাইম নাম্বার না। 15কে 15 দিয়ে ভাগ করা যায়, 15কে 1 দিয়ে ভাগ করা যায়, 15কে 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়। এক্সট্রা দুইটা কন্ডিশন হোল্ড করে রাখছে, সেজন্য কিন্তু প্রাইম নাম্বার না। এটা কি যৌগিক সংখ্যা, কম্পাউন্ড নাম্বার। ঠিক আছে? এরপরে আসছে পরস্পর মৌলিক সংখ্যা। এটা নিয়ে কোশ্চেন থাকেই। পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? এ আর বি এরা স্বাভাবিক সংখ্যা। ভালো করে বুঝবে, স্বাভাবিক সংখ্যা। যদি এরা স্বাভাবিক সংখ্যা হয়, যদি এ আর বি, আমি যে কোনো সংখ্যা ধরলাম এ আর বি, সেটা হলো স্বাভাবিক সংখ্যা। ডেফিনেশনটা ভালো করে বুঝবে। বলছে এ আর বি এরা পরস্পর মৌলিক হবে, পরস্পর মৌলিক হবে। এটা একটু অন্যভাবে তোমাদের করাই, তার ব্যাপারটা ক্লিয়ার হবে যদি জিসিডি অফ এ কমা বি ইজ ইকুয়াল টু 1। জিসিডি অফ এ কমা 1, এই জিনিসটা কি? জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভিজার। গ্রেটেস্ট কমন ডিভিজার মানে সব থেকে বড় যে উৎপাদক বা হচ্ছে ভাগ করা যায় যে সংখ্যাটা, সেটা হয়ে যাবে 1। গ্রেটেস্ট কমন ডিভিজার এ আর বি এর মধ্যে কি হবে? 1। আমি একটা উদাহরণ করাই, তাহলে এই জিসিডি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। আমি যদি বলি তোমাদের যে 3 ও 5 এরা কি হচ্ছে পরস্পর মৌলিক, তাহলে প্রথম কন্ডিশন এরা স্বাভাবিক সংখ্যা। প্রথম কন্ডিশন হতে হবে এরা স্বাভাবিক সংখ্যা। এখানে একটা উদাহরণ করাই, আমি তোমাদের বললাম যে 3 আর 5 এরা কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হতে গেলে এ আর বি দুইটা সংখ্যা পরস্পর মৌলিক। তাহলে এ আর বি বলতে এখানে এ বলতে 3 আর বি বলতে 5, তাহলে এরা কিন্তু প্রথমে স্বাভাবিক সংখ্যা, কারণ 3 আর 5 স্বাভাবিক সংখ্যা। এবার জিসিডি অফ এ কমা বি বলতে এখানে 3,5 সেটা কত, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। যদি 1 হয় তাহলে বলবো যে 3 আর 5 হচ্ছে 1। তাহলে দেখো তো 3কে সব থেকে বড়, হ্যাঁ সব থেকে বড় যে ডিভিজর, দুইটারই ডিভিজর 3 আর 5-এর কমন ডিভিজর, গ্রেটেস্ট কমন মানে হচ্ছে দুইটাকে ভাগ করা যায় এমন কোন সংখ্যা আছে। কমন বলতে দুইটাকে ভাগ করা যায় এমন কোন সংখ্যা আছে। তাহলে দেখো দুইটাকে ভাগ করা যায় এমন বড় সংখ্যা হলো কি 1। 1 বাদে কোনো সংখ্যা কি দুইটাকে ভাগ করতে পারবে? পারবে না। তাহলে এরা কিন্তু হলো পরস্পর মৌলিক। এবার যদি আমি উদাহরণ তোমাদের এইভাবে বলি যে কি দেখ 2 আর হচ্ছে 6,
এরা কি পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক। তাহলে দেখতে হবে জিসিডি অফ 2,4 2,6 সেটা কত? 2,6 এটা কত হবে বলো তো? দেখো দুইটা সংখ্যাকে কমন ডিভিজার, দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এমন কোন সংখ্যা আছে? 2 আছে। দেখো দুইটা দিয়ে যাচ্ছে, তাহলে এটা গ্রেটেস্ট কমন ডিভিজার এখানে কত হলো? 2 হলো। 1 হলো কি? হলো না। তাহলে এখানে কিন্তু আমরা এটাকে পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারবো না। এটা কিন্তু শর্টকাট মেথড মনে রাখা। জিসিডি অফ a, b ইজ ইকুয়াল টু 1। গ্রেটেস্ট কমন দুইটা সংখ্যাকে 1 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা কিন্তু আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হবে না। এবার আমি যদি বলি যে জিসিডি অফ 13 আর 15, দেখো তো এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ 1 বাদে দুইটা সংখ্যাকে কমন একটা সংখ্যা, সেটা হলো 1 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তার এরা কিন্তু কিন্তু পরস্পরে কিন্তু কি মৌলিক সংখ্যা। জিসিডি অফ আমি যদি বলি 9,81, এটা কত হবে? দেখো সব থেকে বড় যে কমন ডিভিজার সেটা হলো 9 দিয়ে দুইটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা কি? এই 9 আর 81 এরা কি নয়? এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়, পরিষ্কার কথা। তাহলে আমি যদি বলি জিসিডি অফ 5,25, এটা দেখো সব থেকে বড় কমন ডিভিজার কি? 5, তাহলে এটাও কিন্তু কি নয়? পরস্পর মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এবার জানতে হবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাটা কি? আমি তোমাদের বললাম, আমি যদি এইভাবে একটা দাগ কাটি, আমি যদি বলি যে এইখানে 1 2 3 4 এইভাবে চলতে থাকলো সংখ্যাগুলো, তাহলে এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এই যে আমি যে এখানে 1 2 3 লিখলাম, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সাথে জাস্ট 0 ইনক্লুড করে যে সংখ্যাগুলো পাওয়া যাবে, 0 প্লাস করে মানে 0 ইনক্লুড করে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলি হলো অখণ্ড সংখ্যা। তার মানে অখণ্ড সংখ্যা কোথার থেকে শুরু হয়? 0 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে। তাহলে এইখান থেকে চলতে থাকা সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, ইনক্লুড যদি করি 0 তাহলে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে 0 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 থেকে শুরু করে চলতে থাকা সংখ্যাগুলো। এইবার গেল হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। আমি একটা দাগ কাটি, তাহলে পূর্ণ সংখ্যাটা কি সংখ্যা? তাহলে 0 1 2 3 4 5 এইভাবে যদি আমি লিখি, এখানে কি হবে? 0-র এই সেটটা -1 -2, দাগটা একটু কেমন? -3 -4 -5 এইভাবে চলতে থাকা সময়। তাহলে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হলো 0 ইনক্লুড করে +-1 +-2 +-3 +-4 +-5 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলোই কিন্তু পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এই যে 0 ইনক্লুড করে +1 -1 +2 -2 করে চলতে থাকা সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে এই যে পূর্ণ সংখ্যার মধ্যে 0-র এদিকে কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ধনাত্মক আর এগুলো কিন্তু ঋণাত্মক। তাহলে এই যে 0-র ওই দিকে আছে এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোথার থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। আবার এই দিকে যে শুরু হলো সংখ্যাগুলো -1 -2 -3 -4 করে সংখ্যাগুলো চলতে থাকলো, এগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার দেখো মাঝখানে কে পড়ে আছে? মাঝখানে কে পড়ে আছে? মাঝখানে পড়ে আছে কিন্তু 0। তাহলে 0 কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না, কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা। 0 একটা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা যাবে না। এ এমন মাঝে আসে যে একে কিন্তু আমরা ধনাত্মক বা ঋণাত্মক এরকম করে আইডেন্টি করতে পারি না। ঠিক আছে, এ দেখো -1 আর +1 এর মাঝে থাকে, মাঝে থাকলে সমস্যা। তাহলে মাঝে এ আসে জন্যই কিন্তু একে আমরা পূর্ণ সংখ্যা বলবো, কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কি পূর্ণ সংখ্যাও একে বলা যাবে না। ঠিক আছে, তাহলে মনে রাখবে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 করে চলতে থাকবে, আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 -2 -3 -4 -5 করে চলতে থাকবে। তাহলে কোশ্চেন আসে 0 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, 0 পূর্ণ সংখ্যা। যদি বলে ধনাত্মক কি ঋণাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই কিন্তু না। ঠিক আছে, ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে মূলদ সংখ্যা এবার কিন্তু আমাদের জানতে হবে। তাহলে মনে রাখবে যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, আর কিউটা অবশ্যই কিন্তু কি নয়? 0 নয়, কিন্তু কিউটা কি নয়? 0 নয়।
তাদের কিন্তু আমরা বলে দিব হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 1/2 একটা কি সংখ্যা বলে তো মূলদ সংখ্যা, এটা কিন্তু একটা মূলদ। 3/2 দেখো p/q আকারে প্রকাশ করলাম, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে একটা কিন্তু কি মূলদ সংখ্যা। এবার অমূলদ সংখ্যা কি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদের কিন্তু আমরা কিন্তু বলেন p/q আকারে প্রকাশ করা যায় না তাদের কিন্তু আমরা অমূলদ সংখ্যা বলবো। যেমন √2 √3 এরা কিন্তু একটা অমূলদ সংখ্যা। দেখো √2 √3 এরা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এবার পরীক্ষায় আসে যে পাই হচ্ছে কি সংখ্যা, মূলদ না অমূলদ। তাহলে এটা মনে রাখবে যে অমূলদ সংখ্যা, পাই কিন্তু হচ্ছে অমূলদ সংখ্যা। পরীক্ষায় এটাই দেয় পাই একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। তাহলে পাই হচ্ছে অমূলদ সংখ্যা। এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা মনে রাখার দরকার নেই, যা মনে রাখবে কোথাও যদি দেখি, টা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এর একটা ভ্যালু আছে 2 থেকে 3 এর মাঝে এরা থাকে, 2 আর 3 এর মাঝে এরা বিলং করে বা থাকে, সেই জন্য কিন্তু হলো একটা কিন্তু কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এইবার বাস্তব সংখ্যা তথ্য পড়ার জন্য আমরা বাস্তব সংখ্যায় আমাদের এবার জানতে হবে। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হলো এই যে আমি একটা তোমাদের লাইন দিলাম, -∞ আর এখানে +∞, এইখানে তোমাদের এখানে 0 লিখলাম। তাহলে 0 থেকে +∞ মধ্যে তুমি যে সমস্ত সংখ্যা এখানে প্রকাশ করতে পারবে, আর 0 থেকে -∞ পর্যন্ত যে কোনো সংখ্যায় তুমি প্রকাশ করতে পারবে, সমস্ত সংখ্যাই হবে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা আমি যদি বলি 0 আর 1 এর মাঝে হচ্ছে হাফ, তার মানে 0.5, এর আগে আছে 0.4, তাহলে এর পরে আছে 0.6, এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে এক একটা বাস্তব সংখ্যা। তার মানে এই সংখ্যা রেখায় তুমি যে কোনো সংখ্যায় তুমি প্রকাশ করো না কেন, সমস্ত সংখ্যায় হয়ে যাবে তোমার কি বাস্তব সংখ্যা। তাহলে সংখ্যা রেখায় যে সমস্ত সংখ্যায় তুমি প্রকাশ করতে পারবে, যে সমস্ত মান তুমি প্রকাশ করতে পারবে, সমস্ত মানই কি হয়ে যাবে কিন্তু একটা কি বাস্তব সংখ্যা। বোঝা গেল? একইভাবে নেগেটিভগুলো 0 থেকে -1 এর মধ্যে এখানে -0.5, এটা হচ্ছে একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এবার জানতে হবে অসমতা। অসমতা মানে কি, যে সমস্ত সংখ্যা বা যে দুটি রাশি সর্বদা একই মান গ্রহণ করতে পারে না, তাদের আমরা বলবো হচ্ছে কি অসমতা। সমান সমান ব্যাপারটা না, সমান সমান ব্যাপারটা না। যেমন আমি তোমাদের বলি যদি যে x > y, তাহলে এটা দেখো একটা সমান সমান না, x y থেকে কি বড়, x <y, তাহলে x y থেকে কি ছোট। তাহলে আমি যদি বলি x > = 0 y, তাহলে এটাও একটা কি অসমতা। x < y, তাহলে এটাও কিন্তু একটা অসমতা। তাহলে অসমতার চিহ্নগুলো মনে রাখবে, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার অর ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যখন অঙ্ক করব। তার মানে আমি এইভাবে বলতে যাচ্ছি যে 3 ধরে নাও, কার থেকে বড়, 2 এর থেকে বড়। এই যে চিহ্নটা অসমতা, মানে তোমার চিহ্নগুলো জাস্ট মনে রাখবে। চিহ্ন হলো বাস্তবে 4টা, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল টু। এই যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এক একটা অসমতা, এটুকু জানলেই হবে। এবার দেখো হেডিংটা, a⁴b এর ভ্যালু 0 থেকে বড় আর b এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, এই আকারের কোনো সংখ্যা থেকে একক স্থানীয় অঙ্ক নির্ণয়। একক স্থানীয় অঙ্ক বলতে কি বুঝি, ধরে নাও আমি তোমাদের একটা দিলাম 1 2 3, তাহলে এটা কত লিখলাম 123, তাহলে এটা একক, এটা হলো দশক, এটা হলো শতক, শতক, শতক। তাহলে এটা এই জন্যই হলো 123, 123। তাহলে বলছে একক স্থানীয় অঙ্ক যদি আমি বলি, তাহলে এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। একক স্থানীয় অঙ্ক মানে এককের ঘরে কোন সংখ্যাটা বা কোন ডিজিটটা আছে, এককের ঘরে কোন ডিজিটটা আছে। এবার a⁴b আকারে, a⁴b আকারে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে এই যে পাওয়ার উপরে দেখতে পাচ্ছ, পাওয়ারে যে একটা সংখ্যা যদি আমি বসাই, তাহলে আমি যদি বলি যে এটা হলো 9 আর বিটা হলো 2, এই যে পাওয়ারের সংখ্যাটা মানে 9² মানে কত, 81। তাহলে এই যে 9² যে 81 হলো, তাহলে এই যে 9 পাওয়ার যে 2 নিলাম, 81 হলো, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত, অ্যান্সার হবে কত 1। আমি যদি বলি 2 এর পাওয়ার হলো 5 মানে কত 32, তাহলে এই যে 2 এর পাওয়ার 5, এটা আমি ভাঙালে একটা সংখ্যা পাচ্ছি, তাহলে এককের ঘরের অঙ্কটা কত হচ্ছে তোমার 2। তাহলে 2⁴ 6 মানে আমি যদি 64, তাহলে এককের ঘরের অঙ্কটা কত, সেটা হচ্ছে
4। তাহলে এ টু দি পাওয়ার বি আকারে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে এ টু দি পাওয়ার বি আকারে সংখ্যার ক্ষেত্রে এ টু দি পাওয়ার বি আকারে সংখ্যার ক্ষেত্রে এইটাকে বলা হচ্ছে সূচক, এটাকে বলা হচ্ছে সূচক বা এটাকে কিন্তু বলে বেস, আর এইটা হলো পাওয়ার বা এটাকে বলে হচ্ছে ঘাত। সরি, এটা সূচক না, এটা বেসের ভুল লিখলাম। এ টু দি পাওয়ার ইংরেজিটা ঠিকই লিখছি, এটাকে বলে হচ্ছে তোমার নিধান। নিধান, এটা কিন্তু বেস, ভুল বলছি। এটা হলো বেস, আর বিটাকে বলা হচ্ছে ঘাত, ঘাত বা সূচক, ঘাত বা সূচক। এটা হচ্ছে পাওয়ার, সূচক জিনিসটা লিখি সূচক বা পাওয়ার। এ টু দি পাওয়ার বলি না, এ টু দি পাওয়ার, পাওয়ারে কি আছে বি, এই জন্য বি হলো ঘাত বা সূচক। বাংলাগুলো একটু জানতে হবে। নিধান, নিধানকে আমরা বলি হচ্ছে বেস। এই জায়গায় একটু ভুল লিখছি, বেস ঠিকই লিখছি কিন্তু বেস মানে যে আবার নিধান সেটা একটু ভুল লিখছি। এটা মানে হচ্ছে নিধান হতো, সূচক না। এটা হলো নিধান আর বিটা হলো ঘাত বা সূচক। তাহলে এর পাওয়ার বি আকারে যে সংখ্যাগুলো আসে এই বি এটার উপর নির্ভর করবে যে আমার এর পাওয়ার বি সংখ্যাটার উপর নির্ভর করবে যে এককের ঘরের সংখ্যাগুলো কত আসে, ঠিক আছে, বা কত হবে। এইবার দেখো এ টু দি পাওয়ার বি আকারে একটা সংখ্যা ধরে আমি যদি বলি এ টু দি পাওয়ার বি আকারে সংখ্যা 0 টু দি পাওয়ার বি, বি এই যে পাওয়ার বি এর ভ্যালু যতই হোক, বি যে কোনো সংখ্যাই হোক, বি এর ভ্যালুটা যে কোনো সংখ্যাই হোক না কেন, এর একক ঘড়ীয় একক স্থানীয় অঙ্কটা কত হয়ে যাবে? একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে 0। কারণ বি এর ভ্যালু 1 যদি বসাও তাহলে 0 টু দি পাওয়ার 1 কত হবে? 0ই হবে। 0 টু দি পাওয়ার 2 কত হবে? 0ই হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে তোমার কত? 0। আমি যদি বলি যে এ টু দি পাওয়ার বি আকারে মানে 1 এর পাওয়ার, দেখো যদি আমি বি আকারে কোনো সংখ্যা নিই তখন একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে কত? 1। কারণ বি তুমি যতই নাও না কেন, 1 নাও, 2 নাও, 3 নাও, 4 নাও, 5 নাও, যাই নাও না কেন, সেটা কিন্তু সবসময় কত হয়ে যাবে? 1 হবে। এবার এ টু দি পাওয়ার বি আকারে দেখো 0 নিলাম, 1 নিলাম, এবার 2 নেব না, 3 নেব না, এবার 4ও নিচ্ছি না, 5 নিচ্ছি। কেন 5 নিচ্ছি? এটাকে ধরে নাও 5 নিলাম, আর বিটা হলো পাওয়ারের উপর নির্ভর করবে। এবার এখানে দুইটা কন্ডিশন হোল্ড করবে, দুইটা কন্ডিশন না, একটা কন্ডিশনে হোল্ড করবে যে বি এর ভ্যালু যাই হোক না কেন একক স্থানীয় অঙ্ক কিন্তু সবসময় 5 হবে। কেন বলো তো? বি যদি ধরে নাও 1 নেই তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে কত? 5। এবার যদি বি এর ভ্যালু আমি 2 নেই তাহলে এটা 5কে ভাঙালে কি হবে? 25। তখনও দেখো একক স্থানীয় অঙ্ক কত? 5। আমি যদি 5 এর পাওয়ার 3 নেই তখন 125, তখনও কত হয়ে যাবে বলো? 5। তাহলে এই 5 এর পাওয়ার তুমি বি 1 2 3 4 5 করে যতই বাড়াবে না কেন লাস্টে দেখবে যে একক স্থানীয় অঙ্ক কিন্তু 5ই পাবে। একই রকম করে এর ভ্যালুটা যদি আমি 6 নেই আর পাওয়ার হচ্ছে বি যাই থাকুক না কেন, বলছে একক স্থানীয় অঙ্ক কিন্তু সবসময় 6 হবে। বি 6 এর পাওয়ার বি যাই হোক না কেন সেটা কিন্তু একক স্থানীয় অঙ্ক 6 হবে। কেন? 6 এর পাওয়ার 1 মানে কত হয়ে যাবে? 6। 6 এর পাওয়ার 2 মানে কত হয়ে যাবে? 36। 6 এর পাওয়ার 3 মানে কত হয়ে যাবে? 216। সবসময় দেখতে পাচ্ছ একক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এটা গেল কিন্তু মনে রাখার যে 0 1 5 আর 6 এগুলো বি এর পাওয়ার যতই হোক না কেন সবসময় ওই সংখ্যাটাই একক স্থানীয় অঙ্ক হয়। তাহলে একমাত্র 0 1 5 আর 6 বিটা যাই হোক না কেন একক স্থানীয় অঙ্ক কিন্তু ওই সংখ্যাটা হয়। 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5 আর 6 থাকলে 6। এবার দেখো আরো কিন্তু আছে এ কি হতে পারে। তো এখানে কি কোন কোন সংখ্যাগুলো আমাদের কিন্তু 0 থেকে 9 অবধি পাওয়ারগুলো জানতে হবে। তাহলে 0 হলো, 1 হলো, 5 হলো আর 6 হলো। এবার দেখো 2 টু দি পাওয়ার বি আকারে সংখ্যাগুলো 2 টু দি পাওয়ার বি, 3 টু দি পাওয়ার বি, আর হচ্ছে তোমার 5 তো হয়ে গেল, 6 হয়ে গেল, 7 টু দি পাওয়ার বি, আর হচ্ছে 8 টু দি পাওয়ার বি। এই যে 4টা সংখ্যার ক্ষেত্রে কিন্তু একই রুল, একই রুল। মানে একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়। যদি আমি তোমাদের বলি এটা হলো, এই যে দেখো এ টু দি পাওয়ার বি আকারে থাকবে, তো এটা আমি কত নিলাম? 2। 2 এর পর বিটা ধরে নাও আমি তোমাদের 4 নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এই যে 2 এর পাওয়ার 16 যদি নিলাম তাহলে একক স্থানীয় অঙ্ক কত পেলাম? বিটা যদি আমি 4 নিই তাহলে 16 পেলাম। এবার যদি আমি 2 এর পাওয়ার 5 নিই
তাহলে সেটা কত পাচ্ছি 32। তাহলে একক স্থানীয় অঙ্ক কত 2। এবার যদি আমি 2⁶ নেই তাহলে সেটা কত হচ্ছে দেখো 64। তাহলে একক স্থানীয় অঙ্ক কত 4 বলছে। এবার যদি আমি এইভাবে নিই 2⁻32 তখন কিন্তু বেশ তোমাদের অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু বেশ অসুবিধা হয়ে যাবে। তখন এই জন্য একটা রুল এখানে মনে রাখবে যে যদি এই সূচককে মানে বিকে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে যদি ভাগ করা যায় আর একটা ভাগশেষ থাকে, ধরে নাও ভাগশেষ পাবো, 4 দিয়ে ভাগ করলে তো একটা ভাগশেষ পাবো, আর ভাগশেষটা ধরে নাও আমি আর দিলাম, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ আর দিলাম। তাহলে বলছে এই বিকে মানে উপরের পাওয়ারটা 2 এর পাওয়ার যে বিটা আছে না সেই পাওয়ারটাকে আমি 4 দিয়ে ভাগ করব, ভাগ করে যদি ভাগশেষ থাকে তাহলে বলছে একক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় বানানটা কি স্থানীয়, ও আচ্ছা স্থানীয় অঙ্ক। হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক কি হবে বলছে 2 এই যে ভাগশেষটা 2 ভাগশেষটা মানে দেখো এখানে ভালো করে বুঝবে, যেমন এইটা 2⁵, এই 5কে 4 দিয়ে ভাগ করবে, এখানে যে 4 না বিটা হলো 5কে 4 দিয়ে ভাগ করলে দেখো তো ভাগশেষ কত 4 4, তাহলে ভাগশেষ বলতে এই যে 8টা হলো কত এখানে 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে এই ফর্মুলা 2⁵ কত হয় ওইটা না ভেঙে বলছে এই 5টা যে আছে না সেই 5টাকে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি থেকে যায় তাহলে বলছে যে একক স্থানীয় অঙ্কটা হবে 2 ভাগশেষ বলতে 1, 2⁻1 মানে কত সেটা 2 হবে, 2⁻1 মানে কত 2। সেক্ষেত্রে কিন্তু দেখো একক স্থানীয় অঙ্কটা 2 এ দাঁড়াবে, তাই না। আমি যদি বলি যে 2⁻7 যদি থাকে 2⁻7 যদি থাকে তাহলে এটাকে যদি আমি ভাঙাই তাহলে কত হবে 128 হবে, অ্যাকচুয়ালি 128 হবে। তাহলে 8 হলো একক স্থানীয় অঙ্ক। এটা এইভাবে না ভাঙায় তুমি 7কে কি করবা 4 দিয়ে ভাগ করবে, তাহলে 4 তাহলে এখানে ভাগশেষ কত থাকবে 3। তার মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক 2⁻3 হবে, 2⁻3 মানে কত 8। এই যে একক স্থানীয় অঙ্ক হলো 2⁻3 মানে একক স্থানীয় অঙ্ক হবে 2 কি হয়ে যাবে 3, এটাকে ভাঙালে কত হবে 8 হবে। এবার যদি ভাগশেষ না থাকে b/4কে রুল 1 বলছে b/4কে যদি আমি ভাগ করি আর ভাগশেষ এবার লিখি ভাগশেষ ধরে নাও নেই, তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে 2⁴। এটাকে ভাঙাবো, ভাঙায় একক স্থানীয় অঙ্ক, ভাগশেষ এই যে ভাগশেষটা বসায় একক স্থানীয় অঙ্ক। এইখানেও তাই একক স্থানীয় অঙ্ক। যেমন দেখো এই যে 2⁴ এটাকে যদি আমি ভাঙাই মানে ভাগ করি 4টাকে ভাগ করি, 4টাকে 4 দিয়ে ভাগ করলে কত থাকবে 4টাকে 4 দিয়ে ভাগ করলে একবার নেব, ভাগশেষ থাকবে না। তাহলে বলছে 2⁴ নাও, 2⁴ করে যেটা থাকবে তার 2⁴ মানে 16 থাকবে, সেটাই হচ্ছে ওর কি বলতো একক স্থানীয় অঙ্ক। তখন কত হয়ে যাবে 6 হয়ে যাবে। এবার যেমন এই যে 2⁻32কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 4 কত 32, তাহলে 0 থাকলো, তার 2⁴ বসাবো, 2⁴ মানে কত হয়ে যাবে তখন 16। তখন এই যে 2⁻32 এর আগে কত থাকুক বলছে লাস্টে ওর 6 থাকবে। এমনিতেও ক্যালকুলেট করে দেখবে 2⁻32 যে আছে না সেটা ক্যালকুলেট আগে কত থাকে, আগের যে সংখ্যা আমার দরকার হলো একক স্থানীয় অঙ্ক। তাহলে 2⁻32 এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যদি ভাগশেষ থাকে তাহলে আমরা রিমাইন্ডারটা উপরে মানে ভাগশেষটা উপরে বসাই দেবো, আর ভাগশেষ নেই তখন কিন্তু আমরা 2⁻4 এইভাবে অঙ্কগুলো কিন্তু করব। 2টা যেরকম করে করলাম 2 এর জায়গায় একই রকম করে 3, একই রকম করে 7, একই রকম করে 8। তাহলে কি হলো 0 হলো 1 হলো 2 3 4 হয়নি আর শুধুমাত্র 5 হলো 6 হলো 7 হলো 8 হলো। এবার 4টা বাকি, এগুলো কিন্তু সেম, ঠিক আছে সেম কিন্তু একই রকম রুল, জাস্ট 2 এর জায়গায় 4 কোথাও, 2 এর জায়গায় 3 কোথাও 7 কোথাও কিন্তু 8।
এবার বলছে এটা যদি 4 হয় আর বিটা বিটা এবার দুইটা কেস কিন্তু এখানে যাবে। বিটা যদি যুগ্ম হয়, বিটা যদি যুগ্ম হয় তাহলে বলছে একক স্থানীয় অঙ্ক সবসময় হয়ে যাবে। এটা ইমপ্লাইজ করবে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক সবসময় বলছে 6 হবে। আর বিটা যদি অযুগ্ম হয় তাহলে বলছে একক স্থানীয় অঙ্ক 4 হবে। কীরকম করে? ধরে নাও বিটা আমি 2 বসালাম, তাহলে এটা কি সংখ্যা? যুগ্ম। তাহলে বিটা আমি 2 বসাই, 2 এর পাওয়ার 2, সরি 4 এর পাওয়ার 2, তাহলে 16 হচ্ছে। তাহলে একক স্থানীয় অঙ্ক কত? 6। এবার বিটা যদি আমি 4 বসাই, 4 এর পাওয়ার 4 কত হবে বলো তো? 256 হবে। তাহলে সেখানেও দেখো 6 পাচ্ছ একক স্থানীয় অঙ্ক। এবার এখানে আমি যদি বলি 4 টু দি পাওয়ার 302, তাহলে এইটা কত হবে? সামনে কত থাকে থাকুক, এই লাস্টে কিন্তু 6 থাকবে। কেন? কারণ বিটা কিন্তু যুগ্ম। 302 এটা তো আর ভাঙাবো না, এগুলো ছোট ছোট সংখ্যার জন্য ভাঙালাম। এটা কি ভাঙাবো? ভাঙাবো না। এবার বিটা যদি অযুগ্ম হয়, ধরে নাও বিটা হলো 1, তাহলে 4 টু দি পাওয়ার 1 মানে কত? 4। এই যে তখন একক স্থানীয় অঙ্ক তখন কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আমি যদি বলি যে 4 এর পাওয়ার 3, তার মানে 4 হবে 3টে গুণ। তার মানে দেখো এখানে 16, 16কে আবার 4 দিয়ে গুণ, তার মানে 64। এই তখনও কিন্তু কত পাবে? 6 পাবে, 4 পাবে। তার মানে বিটা যদি অযুগ্ম হয় তখন কিন্তু একক স্থানীয় অঙ্ক কত পাবে? 4 পাবে। এবার বি এইভাবে যদি 4 টু দি পাওয়ার 311, তাহলে সেটা কত হবে? সামনে কত থাকে থাকুক, লাস্টে তোমার 4 থাকবে, কারণ এই যে বিটা কিন্তু তখন কি? অযুগ্ম। এবার আর একটা কেস আছে যে এ টু দি পাওয়ার বি আকারে এটা যদি তোমার 9 হয় আর বিটা যদি তোমার দুইটা কেস এরাক করবে। কি কেস? যদি বিটা যদি যুগ্ম হয়, বিটা যদি যুগ্ম হয় তাহলে বলছে যে একক স্থানীয় অঙ্ক কিন্তু সবসময় 1 হবে। একক স্থানীয় অঙ্ক অঙ্ক 1 হবে। আর বিটা যদি অযুগ্ম হয় তাহলে বলছে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে তোমার 9। যেমন আমি তোমাদের বলি একটা উদাহরণ দিয়ে, বিটা আমি 2 নিলাম, তাহলে দেখো 9 এর পাওয়ার 2 কত হয়ে যাবে? 81। তাহলে এটা কত হয়ে যাবে? একক স্থানীয় অঙ্ক 1। এবার 9 টু দি পাওয়ার আমি যদি বলি যে 204, তখন সামনে কে থাকে থাকুক, লাস্টে তোমার 1 হবে। কেন? কারণ এটা হলো তোমার যুগ্ম সংখ্যা। বিটা যদি আমি ধরে নাও 3 ধরি, তাহলে 9 টু দি পাওয়ার 1 মানে কি বলো তো? 729। তাহলে এই যে লাস্টে কত আছে? 3 ধরলাম, হ্যাঁ, তাহলে 729। তাহলে এই যে লাস্টে কত? 9। তাহলে তুমি কি, আমি যদি বলি 9 এর পাওয়ার যদি 381, তাহলে এটা একটা কি সংখ্যা? অযুগ্ম সংখ্যা। সামনে কে থাকে থাকুক, লাস্টে তোমার 9 থাকবে। তাহলে অযুগ্ম হলে 9, যুগ্ম হলে 1। তাহলে কিভাবে মনে রাখবে? যে 0 এর পাওয়ার বি যাই থাকুক সেটা একক স্থানীয় অঙ্ক 0ই হবে। 0, 1, 5, 6 এই 4টা সংখ্যা হলো পাওয়ার বি কি থাকে থাকুক ওই সংখ্যাগুলোই হবে একক স্থানীয় অঙ্ক। এবার এখানে কোনগুলো একটু ডিফারেন্ট? 2, 3, 7 আর হচ্ছে 8, এগুলো কিন্তু এইভাবে মনে রাখতে হবে। কোন কোন ফর্মুলাগুলো ইউজ করতে হবে একই রকমের। 1, 0, 1, 5, 6 এরা একই রুল ফলো করে। 2, 3, 7, 8, 2, 3, 7, 8 এরা একই রুল ফলো করে। তাহলে এখানে ফলো করে না কোন দুইটা রুল একই রকম? 4 আর 9। 4 এর ক্ষেত্রে বিটা যুগ্ম হলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে তোমার 6, আর অযুগ্ম হয়ে গেলে হয়ে যাবে 4। এবার 9 এর ক্ষেত্রে বিটা যদি তোমার যুগ্ম হয় তাহলে একক স্থানীয় অঙ্ক 1, আর অযুগ্ম হলে কিন্তু 9। মোটামুটি আমাদের সূত্র শেষ। এরপরে আমরা কতগুলো অঙ্ক করব। আচ্ছা, নেক্সট পার্টে কিন্তু আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? আজকে এতটুকুই থাকলো।